ডিভোর্স আটকাতে দারুণ একটা প্ল্যান করে শ্যামলীকে চমকে দিল অনিকেত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। বাড়ির কেউই এই ব্যাপারটাকে ভালোভাবে দেখেনি। কেউই চাইছে না শ্যামলীর সাথে অনিকেতের ডিভোর্সটা হয়ে যাক, কারণ দাদুরা জানে শ্যামলী যদি একবার এই বাড়ি থেকে চলে যায় তাহলে আবারও তাদের অনেক অসুবিধার দিন চলে আসবে। তাদের জীবনে হয়তো আবারও সেই আগের দিনগুলো ফিরবে, কারণ শ্যামলী আসার পরে তারা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছিল। সমস্ত দিক শ্যামলী ঠিক দেখে রেখেছিল, এমনকি শ্যামলীর হাতের রান্নাও চমৎকার। শ্যামলী যেমন ঘরও সামলাচ্ছে তেমন বাইরেটাও সামলাচ্ছে। আর এই শ্যামলী যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে অসুবিধাটা বাড়বে। সেই জন্যই দাদুরা সবাই মিলে প্ল্যান করতে থাকে। ঠাম্মি তখন বলে, আমি একটা কথা বুঝতে পারছি না, অনিকেত তো চাইছে না ডিভোর্সটা দিতে, তাহলে বড় বৌমা এইভাবে জোর করছে কেন? মধু দাদু বলে, আমিও বুঝতে পারছি না, কি বলবো বলো তো, সমস্ত কিছু হিসাব গুলিয়ে যাচ্ছে। বড় বৌমাকে তো আর জোরও দিতে পারছি না। অপরাজিতা যদি একটু মেনে নিত শ্যামলীকে তাহলে অনেক ভালো হতো এই সংসারের। প্রথমে আমাদের শ্যামলীর ওপর রাগ হয়েছিল, এটা ঠিক কথা, কিন্তু শ্যামলী নিজের গুণ দিয়ে আমাদের মন জয় করে নিয়েছে, এটাও ঠিক কথা। তখনই ঠাম্মি বলে, কিন্তু আটকাবো কি করে সেটাই তো বুঝতে পারছি না। তখন পিসেমশাই বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি বড় বৌদিকে কোনো একটা কাজে ব্যস্ত করে দিই তাহলে অনি বা অপরাজিতা কেউই কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে আর ভাববে না। বিশেষ করে বড় বৌদিকে ব্যস্ত করে দিতে হবে। তখনই ফণি দাদু বলে, কিন্তু সেটা কি করে সম্ভব? বড় বৌমাকে ব্যস্ত করব কি করে? আর অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই মধু কাকুর কাছে ফোন এসেছে। আর ফোন করেছে তারই চেনা জানা দেবব্রত। আর বলে, এই যে মধু কাকু, অনেক দিন পর ফোন করলাম, ভালো আছো তো? মধু কাকু বলে, এই চলছে। তারপর বলো তোমরা কেমন আছো? মধু কাকু বলে, আর কেমন আছি। এরপরেই দেবব্রত বলে, ভালো আছি, তবে কি বলো তো, আমারও তো বয়স হচ্ছে। আমার একমাত্রই ছেলে, তুমি তো জানো, সে বলেই দিয়েছে রোহিণীকে ছাড়া আর বিয়ে করবে না। এর মধ্যেই সে ফিরে এসেছে। আর তুমি তো জানো বিদেশে এক্সিকিউটিভ ম্যানেজারের পদের জন্য পড়তে গিয়েছিল। এখন শুনছি বিদেশেই ওই পদের জন্য চাকরি পেয়ে গেছে, ওখানেই চাকরিটা করতে চাইছে। কিন্তু একমাত্র ছেলে, সেও যদি বিদেশে চলে যায় আমরা কি নিয়ে বাঁচবো? তাই ভাবছি এবারে রোহিণীর সাথে ওর বিয়েটা দিয়ে দেব। তাহলে তো আর রোহিণীকে ছেড়ে বিদেশে যেতে পারবে না। আমরা আজকেই আসছি কথা বলতে। মধু কাকু বলে, আচ্ছা আচ্ছা এসো, তারপর কথা হবে। এর মধ্যেই দেখা যায় বাড়ির সবাই জিজ্ঞেস করে, কি খবর, কে ফোন করেছিল বললে? দেবব্রত। তখনই মধু কাকু বলে, আরে ফোনই, দারুণ একটা সুখবর আছে। দেবব্রতর ছেলে প্রতীক, ও তো বিদেশে পড়াশোনা করেছিল, এখন বিদেশেই শুনছি সেটেল হবে, তার জন্য চলে যাবে বলছিল। কিন্তু দেবব্রত বলছে আমাদের রোহিণীর সাথে এবছরেই বিয়েটা দিয়ে দেবে। তাহলে যদি প্রতীককে আটকানো যায়, ওরা আজকেই আসবে কথা বলতে। পিসমশাই বলে, বাহ, এটা তো ভালো খবর। একবার যদি বিয়েটা পাকা হয়ে যায়, বড় বৌদি আর অনিকেত এসব নিয়েই ব্যস্ত থাকবে, ডিভোর্সের কথা ভুলেই যাবে। আর তার মধ্যে বড় বৌদি নিশ্চয়ই চাইবে না এই পরিবারে ডিভোর্স নিয়ে এখন কথা উঠুক। আমার মনে হয় এটাই ভালো হবে। এর মধ্যেই বলতে বলতে সবাই মিলে একসাথে হয়েছে। দেবব্রত বাবু তার স্ত্রী আর সন্তান প্রতীককে নিয়ে চলে এসেছে। তখনই ঠাম্মি বলে, প্রতীকটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ রে প্রতীক, তোর কেমন কাটছে বিদেশের দিন? প্রতীক বলে, ভালোই কাটছে গো ঠাম্মি, এখন তো বিদেশেই চাকরি পেয়ে যাব, আর অসুবিধা হবে না। এই কয়েকটা দিন টেনে টুনে চালাতে হয়েছিল আর কি, বুঝতেই তো পারছো। আমার তো সেভাবে কিছুই নেই, আস্তে আস্তে এবারে চাকরি পাওয়ার পর সবই করব। অপরাজিতা বলে, সেই প্রতীক, হ্যাঁ কত বড় হয়ে গেছে, দেখতে দেখতে বিয়ের দিন চলে এসেছে। আর এরপরেই দেবব্রত বাবু বলে, আমরাও আর চাইছি না রোহিণী মাকে ফেলে রাখতে, এইবারে বিয়েটা দিয়ে দিলে খুবই ভালো হবে। তখনই শ্যামলী রান্নাঘরের থেকে সব কথা শুনতে পায় আর বলে, তার মানে রোহিণী দিদির বিয়ে এই বাড়ির সাথেই হবে, মানে এই বাড়ির ছেলের সাথে। জামাইকে আমার পছন্দ হয়েছে, মনে হয় জামাই ভালো, ভদ্র, নম্র, এরকম একজন ছেলে পেলে রোহিণী দিদি সুখী হবে জীবনে। তখনই অনিকেত মনে মনে ভাবে, বাহ, এটা তো দারুণ একটা কথা। রোহিণীর সাথে যদি এখন প্রতীকের বিয়েটা লেগে যায় তাহলে মামনি আমাকে আর চাপ দিতে পারবে না শ্যামলীকে ডিভোর্স দেওয়ার জন্য। এটা দারুণ একটা প্ল্যান। আমার তো এখনই মনে হচ্ছে রোহিণীর হাত পা জোরে বলি যে যেভাবেই হোক না কেন তুই এই বিয়েটা কর। হ্যাঁ হ্যাঁ, রোহিণীকে বলতেই হবে, আমি ওর পায়ে পড়বো দরকার হলে, কিন্তু আমি শ্যামলীকে ডিভোর্স দিতে চাই না।
এর মধ্যেই শ্যামলী খাবার করে নিয়ে এসেছে। ঠাম্মি তখন বলে, ও হলো অনিকেতের বউ শ্যামলী, যেমন রান্না করে তেমন গুণ রয়েছে। প্রতীকের মা বলে, বাহ, দেখতেও কত সুন্দর, অনিকেতের সাথে খুব ভালো মানিয়েছে। শুনেছি তুমি রান্না ভালো করো, তা তোমার রান্নার হাত কিন্তু সত্যি ভালো বলতে হবে। তুমি চাটা বানিয়েছো তাতেই কত সুন্দর লাগছে, তোমার হাতের রান্না তো খেতেই হবে। শ্যামলী বলে, নিশ্চয়ই নিশ্চয়ই করে খাওয়াবো। এর মধ্যেই রোহিণী চলে এসেছে। আর প্রতীক তখন বলে, কিরে রোহিণী, কেমন আছিস? রোহিণী বলে, ভালো আছি, তোরা হঠাৎ করে? এরপরে দেবব্রতবাবু বলে, আর রোহিণী মা বলো না, ও তো আসতেই চাইছিল না, আমি ওকে জোর করে নিয়ে আসলাম। এবারে পাজিটা তাহলে দেখে ফেলি, তোমাদের বিয়ের ডেট ঠিক করতে হবে তো, আর তোমাদেরকে কিন্তু এবার ফেলে রাখা যাবে না। রোহিণী বলে, বিয়ে? কিন্তু আমি তো এখন বিয়ে করব না আঙ্কেল। তখনই মধু দাদু বলে, কেন রোহিণী দিদিভাই, আমাদের তো বয়স হচ্ছে, এবারে তো বিয়েটা করা উচিত, তাই না? হরি দাদু বলে, ঠিক তাই, কোন দিন আছি কোন দিন নেই, তোমার বিয়েটা দেখবো না, হইহুল্লোড় করার বয়স তো এখনই। তখনই রোহিণী বলে, তোমাদের হইহুল্লোড় করার জন্য আমাকে বিয়ে করতে হবে? সরি, ইম্পসিবল, সেটা সম্ভব না। প্রতীক বলে, বলছিলাম কি বাবা, আমরা দুজনে একটু আলাদা করে কথা বলতে পারি? তখনই দেবব্রত বাবু বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, জানা বল। এরপরে ঘরে ঢুকে রোহিণী বলে, কেন আমাকে তুই এখানে ডেকে নিয়ে আসলি প্রতীক? আমি তোকে বিয়ে করতে পারবো না, তুই আমাকে জোর করছিস কেন? প্রতীক তখন বলে, 5 বছর হয়ে গেছে, আমি কোনোদিনও তোকে জোর করেছি বল? আমি নিজেও জানতাম না আমি এখানে আসবো, শুনলি তো বাবা কি বললো। তোর আমায় বিয়ে করতে অসুবিধা কেন রে রোহিণী? রোহিণী বলে, সেটা আমি বলতে পারবো না, আমার পার্সোনাল কিছু প্রবলেম আছে, সব কথা কি আর তোকে বলতে হবে নাকি? দেখ, তুই আমাকে এইভাবে জোর করবি না। আর তখনই রোহিণীর কথা শুনে প্রতীক চমকে যায়। এরপরে দেবব্রতবাবু কথা বলতে থাকে আর বলে, মধু কাকু, কি হচ্ছে বলো তো? আমি তো জানতাম ওদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, ওরা বিয়েটা করতে চায়, এমন করছে কেন? প্রতীক নিচে নেমে আসার বলে, বাবা আমাদের একটু সময় চাই, বুঝলে? এরপর দেবব্রত বাবু বলে, ঠিক আছে তোমরা সময় নাও, অবশ্যই আমাদেরকে জানিও, আমরা তাহলে আসি, বলেই চলে যায়। এরপর অনিকেত বলে, তুই এমন করছিস কেন? প্রতীক তো কত ভালো ছেলে, 5 বছর হয়ে গেছে তোর জন্য অপেক্ষা করছে, এমনটা করা ঠিক না। এদিকে রোহিণী আর প্রতীক যখন কথা বলছিল, শ্যামলী ওপর থেকে নামছিল আর তখন কিছু কথা শুনে নেয়। শ্যামলী মনে মনে বলে, রোহিণী দিদি বলল কিছু একটা অসুবিধা আছে, কিন্তু কি অসুবিধা আছে? এরপরেই তখন অনিকেতের বাবা মানে সূর্য বলে, হ্যাঁ রে রোহিণী, এটা কিন্তু ঠিক না, তুই অসুবিধার কথাও বলছিস না, আবার তুই বিয়েটাও করতে চাইছিস না, তোর ভাবসাব আমি বুঝতে পারছি না। রোহিণী বলে, আমার ভাবসাব বোঝার দরকার নেই বাবা, আমি এই বিয়ে করবো না, ব্যাস আমি জানিয়ে দিলাম। এরপর রোহিণী ঘরে ঢুকে দরজা দিয়ে দেয়। তখনই অপরাজিতা বলে, আমার কপালটাই খারাপ, আমার একটা ছেলে মেয়েও ভালো নেই, আমার ভালো লাগছে না কিছু, ধুস আমার কিচ্ছু ভালো লাগছে না, বলেই চলে যায়। অনেকে তো জোর করতে থাকে, কিন্তু তখনই শ্যামলী বলে, স্যার ওনাকে জোর করবেন, এটা ঠিক না, আপনারা যদি রোহিণী দিদিকে জোর করতে থাকেন তাহলে রোহিণী দিদি আরও বেশি করে ভেঙে পড়বে, কষ্ট হবে, ভাববে মেয়ে সন্তান বলে হয়তো এত জোর করছেন। আগে বুঝতে হবে, রোহিণী দিদি প্রতীক দাদাকে কি একটা বলছিল যে বিয়ে করতে পারবে না, আমি ওই উপর থেকে যখন জামা কাপড় নিয়ে নামছিলাম তখন শুনেছিলাম, কিন্তু এখন জোর করবেন না। অনেকে শ্যামলীকে বলে, ঠিকই বলেছেন আপনি, আমি তাহলে এখন জোর করবো না, বলুন। তখন শ্যামলী বলে, মেয়েদের মন তো বোঝা খুবই কঠিন, ঠিক রোহিণী দিদি রাজি হবে, কিন্তু এখন জোর করবেন না, রোহিণীর কিছু একটা অসুবিধা আছে। রোহিণী মনে মনে বলে, আমি প্রতীককে কি করে বোঝাবো সবটা? আমি আমি কিছুতেই ওকে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না। কিন্তু কেন বিয়ে করতে পারবে না সেটা রোহিণী একবারও বলছে না।